দোসরা সেপ্টেম্বরের ঘেরাও কর্মসূচি নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই অনেক রকমের কথা বলছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। বলা হচ্ছে মিছিলের সময় আপনারা উস্কানি দিয়েছিলেন বলেই আত্মরক্ষার কারণে পুলিশ এরকম করতে বাধ্য হয়েছে। আবার আপনাদের মিছিল করার অনুমতি ছিল না এরকমও বলা হচ্ছে। আপনারা এটা কীভাবে দেখেন? 2রা সেপ্টেম্বর আমাদের যে পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচি, সেটা হচ্ছে অনেকগুলো কর্মসূচির পর আমরা এই ধরনের কর্মসূচি দিয়েছি। আমরা এই সরকার আসার পরে, যেটা আমি আগে বলেছি, যে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলি দিয়েছি। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে, পাবলিক প্রোগ্রাম, তারপরে টেলিভিশন প্রোগ্রাম, এগুলোতে আমাদের জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুবিধা আলী ভূঁইয়া সহ সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা বলেছেন যে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিলে আমরা সেটা বিবেচনা করতে পারি। এবং সেখানে মডেল পিএসসি 2008 কেন বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী, সেই সুনির্দিষ্ট ধারাগুলি বাতিল করে আমরা নতুন পিএসসি প্রণয়নের কথা বলেছি যে অতি সত্বর আপনারা গ্যাস অনুসন্ধান করেন। এবং এই সমস্ত দাবিতে তার সঙ্গে ফুলবাড়ি যে আন্দোলনের মধ্যে দিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জনগণের সাথে সরকারের, সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন, মানে যেটা বাস্তবায়ন হয়নি এখনো, এশিয়া এনার্জি বহিষ্কার হয়নি, ফুলবাড়ি কয়লা প্রকল্প এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি। এই সমস্ত দাবিতে কিন্তু আমরা গত কয়েক মাসে বেশ কিছু কর্মসূচি, যেগুলো মত বিনিময় সভা, সাংবাদিক সম্মেলন, আলোচনা সভা, এবং এগুলো করতে, তারপরে এই সরকারের কাছে বিভিন্ন বিষয়গুলি উপস্থাপন করা, এগুলি করতে করতে একটা পর্যায়ে যখন আমরা দেখি যে সরকার এগিয়ে যাচ্ছে মডেল পিএসসি 2008 নিয়ে এবং এশিয়া এনার্জির অপতৎপরতা চলছে, তখন আমরা একটা রোড মার্চ করি ঢাকা থেকে কক্সবাজার। সেই রোড মার্চের মধ্যে দিয়ে আরও ব্যাপকভাবে জনগণকে মোবিলাইজ করে সেই জনমতটাও আমরা সরকারের কাছে পৌঁছে। আমাদের অনেক বিশেষজ্ঞ লেখালেখি করেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, ধারাগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কিন্তু তারপরেও কোনো কাজ না হওয়ার ফলে আমরা দেখি কাজ তো হয়ই নাই, আরও দেখা যায় যে পেট্রো বাংলার কর্মকর্তারা চুক্তি যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য সাংঘাতিক রকম তৎপর। সেই তৎপরতার কারণে আমরা পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। তার মানে পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচিটা ছিল আরেক দিক থেকে যে আমরা বলেছি যে পেট্রো বাংলা এখন বহুজাতিক কোম্পানি আস্তানায় পরিণত হয়েছে, পেট্রো বাংলা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে না। সেই জন্যই আমরা পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে জানাতে চেয়েছি যে এই প্রতিষ্ঠানগুলি জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু এটা জনগণের প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করছে। সুতরাং তাদেরকে আমাদের মেসেজ দিতে হবে যে এটা তুমি করতে পারো না, এটা তোমার অধিকার নেই। সেটা করাটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং আমাদের পরিকল্পনা ছিল যে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ নিয়ে যাবো এবং সেগুলি ছিল। আমাদের ধরেন 1000 খানেকের কিছু বেশি ছেলেমেয়েরা ছিল সেখানে, ছাত্রছাত্রী প্রধানত বেশি। তো আমরা মিছিলটা নিয়ে যাচ্ছি, যখন মিছিলের শুরুতেই যেটা বলা হচ্ছে যে অনুমতি নেওয়া হয়নি, সমাবেশ শুরু হওয়ার আগে আমার সাথে মতিঝিল অঞ্চলের যে পুলিশের ডিসি তিনি এসে কথা বলেন এবং তার সাথে পরিষ্কার কথা হয় যে তিনি বলেন যে তারা সহযোগিতা করবে। আমি বলি যে আমাদের দিক থেকে তো সহযোগিতার কোনো অসুবিধা নেই, আমরা তো শান্তিপূর্ণভাবে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই সরকারের কাছে যে জনগণের স্বার্থে আপনারা এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। সুতরাং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের নিজেদের কোনো প্রয়োজন নাই কিংবা আমাদের এটা কর্মসূচির মধ্যে নেই। আপনারা যদি কোনো রকম আক্রমণ না করেন, সহযোগিতা করেন, তাহলে সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হবে। এবং তিনি কথা দিলেন এবং তার যে এডিসি তাকে দায়িত্ব দিলেন যে সব কিছু শান্তিপূর্ণ হবে। অনুমতি না নিলে তো পুলিশের ডিসি এসে এইভাবে আমার সাথে আলোচনা করতেন। তারপরে আমরা মিছিল করে যখন আমরা জিপিও মোড় দিয়ে যে জিরো পয়েন্ট যখন ঘুরে আসি, দেখি যে মুক্তাঙ্গনের ঠিক পাশেই ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশের ব্যারিকেড। এই পুলিশের ব্যারিকেডটা এত কাছাকাছি দেওয়া, যেখানে আমাদের যাবো এখান থেকে ধরেন কয়েক কিলোমিটার দূরে, মানে 5-7 কিলোমিটার দূরে যাওয়ার কথা, সেখানে একেবারে মোড়েই ব্যারিকেডটা দেওয়াটাই আমাদের কাছে মনে হয়েছে একটা উস্কানিমূলক, পুলিশ একটা উস্কানিমূলক দিয়ে চালাচ্ছে। তো সেটা স্বভাবতই সেটা আমরা অতিক্রম করে আমরা সামনে গিয়েছি এবং সামনে বোধহয় 100 গজ 150 গজ হবে বিজয়নগরের মাঝামাঝি, যখন আরও ধরেন 200 গজের মতো হবে, বিজয়নগরের মাঝামাঝিও যায়নি, সেই রকম একটা জায়গাতেই পুলিশকে আমরা খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখতে পাই। এবং সেই সময় আমি নিজে দৌড়ে তখন সামনে গেলাম এবং সামনে গিয়ে সমাবেশটা সেখানেই সবাইকে থামানোর চেষ্টা করলাম, বসানোর চেষ্টা করলাম। এবং যখন আমি এই চেষ্টাটা করছি তখনই পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করে। এবং তারপরে কি হয়েছে সেটা ধরেন সেই সময় সাংবাদিকরা সেখানে ছিলেন, ভিডিও, এখন তো কোনো কিছু গোপন করার কিছু নেই, এখন সমস্ত কিছু ভিডিও হয়েছে, সমস্ত কিছু স্টিল ফটোগ্রাফারদের যারা সাংবাদিক ছিলেন তাদের কাছে আছে। তো সেগুলি থেকে পরে দৃশ্যগুলো পরিষ্কার বোঝা গেছে যে কীভাবে আক্রমণগুলি হয়েছে পরিকল্পিতভাবে। এবং
সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে কোনো কেউ কেউ যে উস্কানি দেওয়া হয়েছে কিংবা এক হাতে তালি বাজানো ইত্যাদি ধরনের কথাবার্তা, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ছবিও দেখানো সম্ভব হয়নি যে আমাদের পক্ষ থেকে কোনো ঢিল মারা হচ্ছে কিংবা কোনো আক্রমণ করা হচ্ছে, এই ধরনের কোনো ছবি নেই এবং কোনো প্রমাণ নেই, এবং সেটা আমাদের দিক থেকে কোনো করার কোনো দরকার নেই, আমরা কী কারণে করব। এবং তারা যেভাবে আক্রমণ করলো, আক্রমণ করার পরে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকেও পরবর্তী যে রিয়াকশন, সেই ডিসি কিংবা পুলিশ কমিশনার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গ তারা হাসপাতালে গিয়ে আমার সাথে দেখা করেছেন এবং সেটা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, পত্রিকা বিবৃতি দিয়েছেন, তদন্ত কমিটি হবে বলেছেন এবং বলেছেন যে এটা একটা স্যাবোটেজ কিংবা অন্য কেউ করেছে ষড়যন্ত্রমূলকভাবে। এবং দেখা যাচ্ছে যে সেই তদন্ত কমিটির একটা কাজও অগ্রসর হয়। তার মানে হচ্ছে যে একটা এমন পরিকল্পিতভাবে জিনিসটা ঘটনাটা হয়েছিল যে তারা হয়তো ধারণা করেছিলেন যে সেদিন এই মিছিলের উপর এইভাবে আক্রমণ করলে কিংবা ভয় দেখালে কিংবা আমাদেরকে হাসপাতালে পাঠালে কিংবা ঠ্যাং ভাঙলে কিংবা মাথায় আঘাত করলে এই আন্দোলনটা হয়তো দমন হবে। কিন্তু আমাদের ইতিহাস তো বলে যে এইভাবে আক্রমণ করে কিংবা ভয় দেখিয়ে জনগণকে দমন করা যায় না, যদি সেখানে একটা জনগণের পক্ষে সত্য এবং যুক্তিযুক্ত দাবি থাকে যেটা জনগণ গ্রহণ করছে। এটা তো রোজার মাস ছিল, মাত্র ঈদ শেষ হলো, এই রোজার মাসের মধ্যেই হরতালটা করতে হলো। হরতাল করতে হলো এই কারণে 2রা সেপ্টেম্বর তো এরকম একটা ঘটনা ঘটালো সরকার, মানে পুলিশ থেকে ঘটলো, এবং তারপরে 3 তারিখে আমি যেটা বলছিলাম যে মন্ত্রী বিভিন্ন মন্ত্রী আমার সাথে দেখা করে এটার জন্য দুঃখ প্রকাশ ছাড়াও আরেকটা কথা বললেন, যেমন মতিয়া চৌধুরী এসটি ইমাম পরিষ্কারভাবে আমাকে বলেছেন যে প্রধানমন্ত্রী তখন বিদেশে, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী 6 তারিখ দেশে ফিরবেন এবং দেশে ফিরে জাতীয় কমিটির সাথে আলোচনা করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারপরে বাকি কাজগুলো হবে। তৌফিক এলাই চৌধুরী জ্বালানি উপদেষ্টা, তিনি বলেছেন যে পার্লামেন্টে আলোচনা ছাড়া এগুলো কিছু হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম, তা আমরা অপেক্ষা করলাম, কিন্তু আমরা হঠাৎ করে শেখ হাসিনা আসার পরে আমরা অপেক্ষা করলাম যে একটা আলোচনা হয়তো হবে, কিন্তু আমরা হঠাৎ করে 9 তারিখে জানলাম, 10 তারিখে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখী মিছিলের কর্মসূচি ছিল, 9 তারিখ সকালে জানলাম যে 6 তারিখে শেখ হাসিনা দেশে ফিরে ওই চুক্তি সংক্রান্ত যে ফাইল, সেই ফাইলটা অনুমোদন করে চুক্তি সম্পাদন করার জন্য সেটা পাঠিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে তারা জনমত অগ্রাহ্য করছেন, যুক্তি তথ্য প্রতি তুচ্ছ জ্ঞান করছেন, জাতীয় স্বার্থের ব্যাপারে তাদের যে প্রশ্নগুলি উঠছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, উপরন্তু তারা নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করছে। এরকম একটা পরিস্থিতিতে জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ এবং জনগণের ভবিষ্যতের কথা বিবেচনা করে 9 তারিখে আমরা কিন্তু হরতাল দিতে চাইনি। 2 তারিখে যেভাবে তারা আক্রমণ করেছিল সেই পরিপ্রেক্ষিতে হরতাল দেওয়া সম্ভব ছিল, এবং জনগণের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি তাতে হরতাল দিলে নিশ্চয়ই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হতো, কিন্তু তাও আমরা দিতে চাইনি। 9 তারিখে যখন দেখা গেল যে সরকার বহুজাতিক কোম্পানির স্বার্থকে রক্ষাকেই তাদের প্রধান করণীয় বলে নির্ধারণ করেছে, তখন 9 তারিখে এইটার ব্যাপারে জনগণের প্রতিবাদকে রেজিস্টার করার জন্য, সেটাকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্যই আমরা 14 তারিখে হরতালের কর্মসূচির সিদ্ধান্ত নিই। এবং এই রোজার মাসে করা যাবে না যারা বলেন, রোজার মাসে লুণ্ঠন করা যাবে, রোজার মাসে ডাকাতি করা যাবে, রোজার মাসে দেশের সম্পদ বিদেশে পাচারের ব্যবস্থা করা যাবে, দুর্নীতি করা যাবে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। বরঞ্চ রোজার মাসের স্পিরিটটাকে যদি ধরি আমরা, তাহলে এই ধরনের দুর্নীতি, এই ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই তো আমাদের বড় ধরনের দায়িত্ব।